হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 10-এর ভূগোলের প্রান্তিক প্রকাশনীর যে বই আছে বসু মৌলিকের, তো এই বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টারটার যে অনুসরণী প্রশ্নগুলো আছে তার শর্ট প্রশ্নের একটা ভিডিও আমি এর আগে দিয়েছি। এই ভিডিওতে আমি বড় প্রশ্ন যেগুলো আছে অর্থাৎ 2 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত এই সমস্ত প্রশ্নের উত্তর সম্পর্কে আজকে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তো তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো, তাহলে কিন্তু প্রশ্নের উত্তরগুলো কোনটা কি হবে এবং কেমনভাবে এইটুকুগুলো লিখতে হবে বা মনে রাখতে সুবিধা হবে সবই আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করছি। তো চলো শুরু করা যাক। তাহলে দেখো, এই বইয়ের এই যে অনুসরণী চ্যাপ্টারটা আছে পেজ নাম্বার 22, এখানে তোমার দেওয়া আছে। তো এখানে তোমার 6 নাম্বার পর্যন্ত প্রশ্নের উত্তর আমি আগে ভিডিওতে আলোচনা করেছি। এবার দেখো এই 7 নাম্বারে যেটা আছে প্রথম, এগুলো হচ্ছে প্রশ্ন মান হচ্ছে 3 নাম্বার প্রশ্ন। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে লোয়েস কি, চিত্রসহ আলোচনা করো। তাহলে দেখো, লোয়েস হচ্ছে তোমার বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত একটা ভূমিরূপ বা সমভূমি। ঠিক আছে, সঞ্চয় কার্যের ফলে যে সমভূমি গঠিত হয় সেটিকে লোয়েস বলা হয়, লোয়েস সমভূমি। তো দেখো লোয়েসটা কি, এটা চিত্রসহ আলোচনা করতে হবে। তো প্রথমে লোয়েসের ডেফিনেশন কি বলছে, মরুভূমি এবং মরুপ্রায় অঞ্চলে হলুদ এবং ধূসর বর্ণের ক্যালসিয়াম কার্বনেট CaCO3 কোয়ার্টজ ফেলসপার ডলোমাইট সমৃদ্ধ শিথিল সূক্ষ্ম পলিকণা হচ্ছে তোমার লোয়েস। এই পলিকণা বায়ু প্রবাহে অনেক দূর পর্যন্ত বাহিত এবং সঞ্চিত হয়ে যে ভূমি গঠন করে তাকে বলা হয় লোয়েস ভূমি বা লোয়েস সমভূমি বলতে পারো। একটা উদাহরণ কি বলছে, মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে হাজার হাজার বছর ধরে লোয়েস বাহিত হয়ে চীনের হুয়াংহো নদী অববাহিকায় বিস্তীর্ণ লোয়েস ভূমি বা লোয়েস সমভূমি গঠিত হয়েছে। এছাড়া আরও একটা তোমার সংজ্ঞা কি বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে ফ্রান্স, জার্মানি এবং ইউক্রেনে লোয়েস ভূমি কিন্তু রয়েছে। তাহলে এই হচ্ছে তোমার লোয়েস ভূমি বা লোয়েস সমভূমি। এটার অপর নাম হচ্ছে লোয়েস সমভূমি, যদিও এখানে লেখা নেই। তো তোমরা মনে রাখো লোয়েস সমভূমি। শর্ট প্রশ্ন আসে যে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত যে সমভূমি তার নাম কি, তো সেটা তখন উত্তর হবে তোমার লোয়েস সমভূমি। আর ছবিটা দেখো, এই যে ছবিটা দেওয়া আছে এখানে তোমরা স্ক্রিনশট নিতে পারো বা বইয়ে তোমাদের থাকবে। এটা হচ্ছে লোয়েস সমভূমির ছবি। এরপরে দেখো যেটা আছে বলছে জলপ্রপাত এবং ক্যানিয়ন কিভাবে সৃষ্টি হয়। তাহলে জলপ্রপাত এবং ক্যানিয়ন দুটোই হচ্ছে তোমার ওই নদীর ক্ষয়কার্যে, পার্বত্য প্রবাহে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। ঠিক আছে, তো ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হয় তার মধ্যেই আছে তোমার ক্যানিয়ন এবং জলপ্রপাত। তো জলপ্রপাত কোনটাকে বলছে দেখো, প্রথমে জলপ্রপাতটা সম্পর্কে আলোচনা করছি। বলছে পার্বত্য অংশে উপত্যকার ঢাল অসম হলে নদীর জল উপর থেকে নিচে প্রবল বেগে পড়ে এটি হচ্ছে তোমার জলপ্রপাত। অর্থাৎ উপর থেকে যখনই জলটা প্রপাত হচ্ছে, জলপ্রপাত, জল প্লাস প্রপাত, তাহলে জল যখন উপর থেকে নিচে পড়বে ভূমির পার্থক্যের জন্য তখনই সেটাকে আমরা জলপ্রপাত বলছি। জলপ্রপাত বিভিন্নভাবে সৃষ্টি হয়। এক নম্বর হচ্ছে তোমার নদীর গতিপথে কঠিন এবং কোমল শিলা আনুভূমিক এবং উলম্ব তীর্যভাবে অবস্থান করলে কঠিন অপেক্ষা নরম শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে জলপ্রপাত গঠিত হয়। অধিকাংশ জলপ্রপাত এভাবেই সৃষ্টি হয়, যেমন উদাহরণ হচ্ছে নায়াগ্রা। তারপর 2 হচ্ছে নদীর গতিপথে আড়াআড়ি চ্যুতি ঘটলে জলপ্রপাতের সৃষ্টি হয়। চ্যুতি জলপ্রপাত যেমন আমাদের ঝাড়খণ্ডের হুড্রু, হ্যাঁ, তারপরে তোমার জামবেসি নদীর ভিক্টোরিয়া, ভারতের নর্মদা নদীর ওপরে কপিলধারা জলপ্রপাত। এগুলোর উদাহরণ কিন্তু অনেকগুলোই আছে, এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো তোমার আছে। প্লাস তোমরা ঝাড়খণ্ডের হুড্রু, দশম, জোনা, এগুলো তোমার হচ্ছে তোমার ওই চ্যুতির ফলে গঠিত জলপ্রপাত। আর 3 নম্বর কি, হিমবাহ সৃষ্ট ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গঠিত হয়। ঝুলন্ত উপত্যকা কোনটাকে বলছে, প্রধান হিমবাহের সঙ্গে যে উপহিমবাহগুলো এসে মিলিত হয় সেই উপহিমবাহের ক্ষয় যেহেতু কম এবং প্রধান হিমবাহের বেশি, তাই কি হয় উপহিমবাহগুলো প্রধান হিমবাহের উপরে ঝুলন্ত অবস্থায় আছে বলে মনে হয় বা ঝুলন্ত অবস্থায় থাকে। ঠিক আছে, তো সেইটার উপর দিয়ে যখন জল প্রবাহিত হবে তখন কি হবে, ওই ভূমির পার্থক্যের জন্য ওখানে জলপ্রপাতের সৃষ্টি হয়। উদাহরণ হচ্ছে লাদাখের পাকচাক জলপ্রপাত। আর 4 নম্বর হচ্ছে ভূমির পুনর্যৌবন লাভের ফলে নিক বিন্দুতে জলপ্রপাতের সৃষ্টি হয়। পুনর্যৌবন মানে কি, নদীতে হঠাৎ করে যদি জলের পরিমাণ বৃদ্ধি পায় তখন কি হয়, পুরনো নদী উপত্যকা আর নতুন নদী উপত্যকার যে সংযোগস্থল সেটা হচ্ছে তোমার নিক পয়েন্ট। এই নিক পয়েন্টে যেহেতু তোমার ভূমির ঢালের পার্থক্যটা বেশি হয়, এখানেও কিন্তু তোমার জলপ্রপাতের সৃষ্টি হয়। উদাহরণ হচ্ছে সুবর্ণরেখা নদী, জোনা এবং দশম জলপ্রপাত হচ্ছে এই নিক পয়েন্টের উদাহরণ। তাহলে এই হচ্ছে তোমার
জলপ্রপাত আর কি আছে আমাদের, জলপ্রপাতের সঙ্গে আমাদেরকে ক্যানিয়নটা সম্পর্কে আলোচনা করতে হবে। তাহলে ক্যানিয়ন, গিরিখাত এবং ক্যানিয়ন দুটো জিনিস তো আমরা খুব ভালোভাবে জানি। তাহলে নদী যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, আর্দ্র অঞ্চল হলে সেখানে সৃষ্টি হবে ভি আকৃতির উপত্যকা গিরিখাত, আর শুষ্ক হলে হবে আয় আকৃতির উপত্যকা ক্যানিয়ন। তাহলে ক্যানিয়নটা কীভাবে সৃষ্টি হচ্ছে দেখো, যে শুষ্ক অঞ্চলে গঠিত গভীর এবং সংকীর্ণ আয় আকৃতি বিশিষ্ট উপত্যকা হচ্ছে ক্যানিয়ন। উচ্চ শুষ্ক অঞ্চলে প্রবাহিত চিরপ্রবাহী নদী নিম্নক্ষয়ের মাধ্যমে গভীরতা বাড়ায়, কিন্তু বৃষ্টির অভাবে পার্শ্বক্ষয় তেমন হয় না বলেই উপত্যকাটি হয় গভীর ও সংকীর্ণ এবং আই আকৃতি বিশিষ্ট। উদাহরণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন, তারপরে তোমার ব্ল্যাক ক্যানিয়ন, পৃথিবী বিখ্যাত দুটি ক্যানিয়ন। তিব্বতের, তোমরা যে কোনো একটা মুখস্থ করবে, অর্থাৎ যে কোনো একটা উদাহরণ মুখস্থ করলে কিন্তু হবে। আর এই গিরিখাত আর ক্যানিয়নের মধ্যে পার্থক্যতা পরে আমরা আলোচনা করছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপর দেখো আছে পার্থক্য। প্রথমে কি আছে, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি এবং তির্যক বালিয়াড়ি বা বারখান। অনুদৈর্ঘ্য বালিয়াড়ির অপর নাম হচ্ছে শিব বালিয়াড়ি, আর তির্যক বালিয়াড়ির অপর নাম হচ্ছে তোমার বারখান। ঠিক আছে, তো অনুদৈর্ঘ্য বালিয়াড়ি এবং শিব বালিয়াড়ি এবং বারখানের মধ্যে পার্থক্য, এটা কিন্তু সচরাচর এসে থাকে এবং একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো দেখো এই দুটো বালিয়াড়ির মধ্যে আমরা পার্থক্য কীভাবে দিতে পারি। তো দেখো, তির্যক বালিয়াড়ির অপর নাম হচ্ছে বারখান বালিয়াড়ি, আর অনুদৈর্ঘ্য বালিয়াড়ির অপর নাম হচ্ছে শিব বালিয়াড়ি। এই দুটোর মধ্যে পার্থক্য কী? প্রথমে দেখো কি বলছে, বায়ুর সঞ্চয় কার্যে বায়ুর গতিপথের আড়াআড়িভাবে গঠিত হয় বারখান, আর শিব কীভাবে গঠিত হয়, বলছে বায়ু সঞ্চয় কার্যের বায়ুর গতিপথের সমান্তরালে গঠিত হয় শিব বালিয়াড়ি। এবার দেখো বারখান বলছে আধখানা চাঁদের মতো দেখতে, আর এটা কি তরবারির ন্যায় দেখতে, বুঝতে পারছো, এটা তরবারির ন্যায় শৈলশিরার মতো দেখতে। এটার বারখানের দৈর্ঘ্য প্রস্থ সমান, আকারে কিন্তু ছোট হয়। অন্যদিকে শিব বালিয়াড়িয়া কি, প্রস্থ উচ্চতা প্রায় 6 গুণ, হ্যাঁ, অর্থাৎ দৈর্ঘ্যে কিন্তু এটা বেশি হয়, বুঝতে পারছো। আর উচ্চতা কয়েকশো মিটার পর্যন্ত হয়, দৈর্ঘ্যে কয়েক কিলোমিটার থেকে কয়েকশো কিলোমিটার পর্যন্ত হতে পারে। এবার দেখো বারখান কি হচ্ছে, দুদিকে দুটি সিং থাকে, একসঙ্গে অনেকগুলি গড়ে ওঠে, মানে ছোট 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 অনেকগুলো বারখান কিন্তু এক জায়গাতে গড়ে ওঠে। আর অনুদৈর্ঘ্য বালিয়াড়িটি কি, একে অপরের সমান্তরালে গড়ে ওঠে, দুটি বালিয়াড়ির মাঝে করিডোর গঠিত হয়। আর তোমরা করবে, যখনই পার্থক্য দেবে তখন কিন্তু ছবিটাও দেওয়ার চেষ্টা করবে, তাহলে কি হবে, দুটোর মধ্যে পার্থক্যটা খুবই পরিষ্কারভাবে হবে। শিব বালিয়াড়ির পার্থক্য কোনটা, এইটা দেখো, এই সমান্তরালভাবে প্রবাহিত হচ্ছে, এই যে এরকম করে প্রবাহিত হচ্ছে, এইখানে তোমার শিব বালিয়াড়ি, এই যে দুটোর মাঝে করিডোরের সৃষ্টি হয়েছে। আর বারখান দেখো, এই যে আধখানা চাঁদের মতো ছোট 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 অনেকগুলো এক জায়গাতে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার বারখান, আর এটা হচ্ছে তোমার শিব বালিয়াড়ি। তাহলে এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে উপনদী এবং শাখা নদী। তাহলে দেখো, উপনদী এবং শাখা নদী কোনটাকে বলছে, নদী যখন তোমার সমুদ্রে বা অন্য কোনো নদীতে মেশার আগে যখন দুটো ভাগে ভাগ হয়ে যাবে, তখন সেটা হচ্ছে তোমার শাখা নদী। আর উপনদী মানে যেটা এসে মিশবে, অর্থাৎ ছোট ছোট নদী যখন প্রধান নদীতে এসে মিশবে তখন সেটা হচ্ছে তোমার উপনদী। তাহলে উপনদী এবং শাখা নদীর মধ্যে আমরা যদি পার্থক্য বলি তাহলে কী হবে, দেখো এটা তোমরা একটু ভালো করে দেখে নাও, উপনদী এবং শাখা নদীর মধ্যে পার্থক্য। উপনদী এবং শাখা নদী বলছে, উপনদী মূল নদীর গতিপথে নানান স্থানে এসে মূল নদীতে মিলিত হয়, বুঝতে পারছো। তাহলে এটাই হচ্ছে উপনদী, অর্থাৎ এই উপনদীগুলো বেশিরভাগ তোমার পার্বত্য গতি বা মধ্যগতিতে বা নিম্নগতিতেও এসে মিলিত হয়। তো যেহেতু তোমার উপনদীগুলো এসে মিলিত হয়, তাই কিন্তু নদীর জলের পরিমাণটা বৃদ্ধি পায়। অর্থাৎ ধরো গঙ্গা, আমাদের যে গঙ্গোত্রী হিমবাহ থেকে যে উৎপন্ন হয়েছে, তো ওর যে পার্বত্য প্রবাহটা যে আছে তোমার এলাহাবাদ পর্যন্ত, ততদূর পর্যন্ত যে পরিমাণ জল আছে তার থেকে অনেক বেশি জল কিন্তু মধ্যগতিতে বা নিম্নগতিতে হচ্ছে। তার কারণটা কি, নিম্নগতিতে সব থেকে বেশি জলের পরিমাণটা হয়, তার কারণটা কি, বিভিন্ন উপনদীগুলো এসে কিন্তু মিলিত হচ্ছে। তাহলে এটা হচ্ছে উপনদী, মূল নদীর গতিপথে নানান স্থানে এসে মিলিত হয়। অন্যদিকে শাখা নদী কি, শাখা নদীগুলি বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে মূল নদী থেকে আলাদা হয়ে যায়। তারপরে কি আছে, উপনদীগুলি সরাসরিভাবে কোনো সাগর, মহাসাগর অথবা হ্রদে এসে পড়ে না। ঠিক আছে, উপনদী কিন্তু সরাসরি এসে পড়বে না, এটা অন্য কোনো নদীর সঙ্গে এসে মিলিত হয়। আর শাখা নদী কি, শাখা নদীগুলি সরাসরিভাবে সাগর, মহাসাগর অথবা হ্রদে এসে পড়তেও পারে, আবার নাও পড়তে পারে, বুঝতে পারছো শাখা নদীগুলো। এরপর দেখো, উপনদীর বিভিন্ন গতিতে দ্বীপ অঞ্চলের বাইরে দেখা যায়, অন্যদিকে শাখা নদীর নিম্ন গতিতে দ্বীপ অঞ্চলে দেখা যায়। যমুনা গঙ্গার উপনদী, অন্যদিকে গঙ্গার প্রধান শাখা নদী হচ্ছে পদ্মা, বুঝতে পারছো। তাহলে এটাই হচ্ছে, অর্থাৎ উচ্চ গতিতে যখন অর্থাৎ নদীতে অন্য নদী যখন এসে মিলবে তখন সেটা হচ্ছে উপনদী। আর নদী যখন ভাগ হয়ে যাবে কোনো নদীতে পড়ার আগে বা ধরো সাগরে পড়ার আগে, তখন সেটা হচ্ছে তোমার শাখা নদী। তাহলে এই হচ্ছে দুটো নদীর মধ্যে পার্থক্য। এরপর
যেটা আছে দেখো সেটা হচ্ছে যে নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকা। তাহলে নদী উপত্যকা ভি বা আই আকৃতির হবে, আর হিমবাহ উপত্যকা হচ্ছে তোমার ইউ আকৃতি বিশিষ্ট, ঠিক আছে। এবং এদের মধ্যে তোমার নামের পার্থক্য আছে, নামের পার্থক্যগুলো তোমরা বুঝতে পারবে। তা দেখো নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য, নদী উপত্যকা আই এবং ভি অগভীর এবং চওড়া চওড়া ইউ, ঠিক আছে। আর গভীর হয় ইউ আকৃতির। তাহলে নদী উপত্যকা ভি অথবা আই আকৃতির হতে পারে, আর হিমবাহ উপত্যকা হয় তোমার ইউ আকৃতি বিশিষ্ট। আর্দ্র অঞ্চলে উচ্চ পার্বত্য ভূমিতে আই ও ভি এবং সমভূমিতে ইউ আকৃতি বিশিষ্ট নদী উপত্যকা গঠিত হয়, কিন্তু হিমবাহ অধ্যুষিত উচ্চ পার্বত্য অঞ্চলে ইউ আকৃতির উপত্যকায় কিন্তু গঠিত হয়। তাহলে আমরা দেখো বুঝতে পারছি যে হিমবাহ উপত্যকার আকৃতি সর্বদা ইউ আকৃতির বিশিষ্ট হবে, কিন্তু নদী উপত্যকা ভি আই এবং ইউ তিনটাই কিন্তু হতে পারে। এবার দেখো পার্বত্য অংশে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় অধিক বলে প্রথমে আই, পরে ধসে পরে ভি এবং সমভূমিতে শুধু পার্শ্বক্ষয় ইউ আকৃতির হয়ে থাকে। আর পার্বত্য অংশে হিমবাহ দ্বারা পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় সমান হারে বলে উপত্যকা ইউ আকৃতির হতে থাকে। উপত্যকা আঁকাবাঁকা এবং গাত্রদেশ অমসৃণ হয়, আর হিমবাহ উপত্যকা সরল রেখায় ও মসৃণ হয়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য। এবার তোমরা কাজ করবে এই দুটোর মধ্যে ছবি দিয়ে দেবে, যে এখানে এই আকৃতি বিশিষ্ট, এখানে এই আকৃতি বিশিষ্ট। ছবিটা দিলে কিন্তু কি হয়, পার্থক্যটা কিন্তু তোমাদের আরও ভালো হবে। এরপর দেখো যেটা আছে সেটা হচ্ছে যে পার্থক্য রসে মোতানে এবং ড্রামলিন, ঠিক আছে। রসে মোতানে এবং ড্রামলিন এই দুটো সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। দুটোই হচ্ছে তোমার দেখো এই যে হচ্ছে এটা হলো তোমার রসে মোতানে এবং ড্রামলিন, দুটো জিনিসই। এটা হচ্ছে ড্রামলিন এবং তারপরে তোমার রসে মোতানে যেটা আছে সেটা হচ্ছে তোমার ড্রামলিন এবং রসে মোতানে কাছাকাছি দুটো ভূমিরূপ। হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত হচ্ছে তোমার রসে মোতানে, আর এইদিকে তোমার ড্রামলিনটা হচ্ছে হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ। হ্যাঁ, রসে মোতানে এবং ড্রামলিন। হিমবাহর ক্ষয়ের ফলে যে রসে মোতানের সৃষ্টি হচ্ছে দেখো কী হবে, বলছে যে হিমবাহ প্রবাহকালে কোনো উঁচু ঢিপি বা টিলা থাকলে টিলার হিমবাহ প্রবাহ দিকের অংশ প্রতিবাদ অংশ অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ এবং বিপরীত অংশ অনুবাদ অংশ উৎপাটন প্রক্রিয়ায় অসমতল এবড়ো খেবড়ো এবং ফাটল যুক্ত হয়। এরূপ ভূমিরূপ হচ্ছে তোমার রসে মোতানে। কাশ্মীরের লিডার উপত্যকায় এরূপ ভূমিরূপ রয়েছে। দেখো এটা হচ্ছে তোমার রসে মোতানের ভূমিরূপের ছবি। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই অংশটা হচ্ছে রসে মোতানে, ঠিক আছে। অন্যদিকে তোমার ড্রামলিন কোনটাকে বলছে, ড্রামলিন দেখো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত হচ্ছে। ড্রামলিন বলছে যে বিভিন্ন আকৃতি শিলাখণ্ড নুড়ি বালি পলি ইত্যাদি হিমবাহ বাহিত পদার্থ কোনো স্থানে সঞ্চিত হয়ে উল্টানো নৌকা বা উল্টানো চামচ, দেখো এটা কিন্তু আছে, ডিমের ঝুড়ি, উল্টানো নৌকা, উল্টানো চামচ, এই তিনটাই কিন্তু তোমার নির্দেশ করছে ড্রামলিনকে, বুঝতে পারছো। এই দেখো ড্রামলিনের এরকম করে এইটা হবে আকৃতি বিশিষ্ট। বাস্কেট অফ এগস, এই দেখো ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপ। ড্রামলিনের প্রস্থচ্ছেদ এবং সর্বোচ্চ বিস্তার। হ্যাঁ, তো এখানে উল্টানো নৌকাও বলছে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে ড্রামলিন বলে। বৈশিষ্ট্য কি, ড্রামলিনের আকৃতি কিছুটা লম্বাটে এবং অক্ষটি হিমবাহ প্রবাহের সমান্তরালে থাকে। দৈর্ঘ্য 1 থেকে 3 কিলোমিটার, প্রস্থ 300 থেকে 600 মিটার, উচ্চতা 60 মিটার পর্যন্ত হয়। 3 নম্বর হচ্ছে হিমবাহ প্রবাহের দিক অমসৃণ এবং বিপরীত দিক মসৃণ হয়। তাহলে এই হচ্ছে তোমার ড্রামলিন এবং রসে মোতানে। রসে মোতানে তোমার হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, আর ড্রামলিন কিন্তু হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়, বুঝতে পারছো। তাহলে এই হচ্ছে তোমার ড্রামলিন এবং রসে মোতানে। এরপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে পার্থক্য ইয়ারদাং এবং জুইগেন। তাহলে ইয়ারদাং এবং জুইগেন দুটোই হচ্ছে তোমার বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এবং এই দুটোর মধ্যে পার্থক্য আছে কি, দেখো এইটা হচ্ছে তোমার ইয়ারদাং, এটা হচ্ছে ইয়ারদাং, এটা হচ্ছে জুইগেন, ঠিক আছে। ইয়ারদাংয়ে কি হচ্ছে, উপরের অংশটাতে কঠিন শিলা থাকছে এবং নিচের দিকে দেখো কঠিন শিলা নরম শিলা এরকমভাবে অবস্থান করছে, অর্থাৎ উলম্ব হবে, ভার্টিক্যালি কিন্তু অবস্থান করছে কঠিন শিলা কোমল শিলা। কিন্তু জুইগেনে কি হয়, কঠিন শিলা কোমল শিলা হরাইজন্টালি অবস্থান করে। এবারে কি হয়, যখন ক্ষয়কার্য হয় তখন কিন্তু এই দুটোর মধ্যে আকৃতিগত ডিফারেন্স দেখতে পাওয়া যায় ভূমিরূপের। তো সেটাই হচ্ছে ইয়ারদাং এবং জুইগেন। তাহলে দেখো ইয়ারদাং জুইগেনের মধ্যে পার্থক্যটা কি হচ্ছে, মরু এবং মরুপ্রায় অঞ্চলে পর্যায়ক্রমে আনুভূমিকভাবে কঠিন এবং কোমল শিলা গঠিত অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট চূড়া বিশিষ্ট ভূমিরূপ হচ্ছে তোমার জুইগেন। অন্যদিকে ইয়ারদাংটা কি,
বলছে এখানে মরুপ্রায় অঞ্চলে পর্যায়ক্রমে উলম্বভাবে কঠিন এবং কোমল শিলা গঠিত অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যে মোরগের ঝুঁটির ন্যায় আকৃতি বিশিষ্ট ভূমির উপর হচ্ছে ইয়ারদাং। দেখো এই মোরগের ঝুঁটি কথাটা বলেছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। অনেক সময় শর্ট প্রশ্ন আসে যে মোরগের ঝুঁটির মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপকে কি বলে, প্রশ্ন উত্তর হবে তোমার ইয়ারদাং। এগুলো কিন্তু স্পেসিফিক কিছু শব্দ যেগুলো একটা নির্দিষ্ট ভূমিরূপের জন্য কিন্তু ব্যবহার করা হয়। এরপর দেখো আবহবিকার এবং বিভিন্ন মুখী বায়ুর অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়ায় সৃষ্ট ক্ষয়কাজ ভূমির সব দিকেই সমান, ঠিক আছে। অন্যদিকে আবহবিকার ও প্রবল একমুখী বায়ুর অবঘর্ষ ক্ষয় অপবাহন জলধারার মিলিত কার্যে সৃষ্ট হয়। ভূমিরূপের বায়ুপ্রবাহের দিকে শিলাস্তরে ক্ষয় বেশি এবং বিপরীত দিকে ক্ষয় কম হয়। তারপর দেখো নিম্নাংশ সংকীর্ণ এবং ঊর্ধ্বাংশ সমতল চূড়া বিশিষ্ট পরপর বিচ্ছিন্ন টেবিল আকৃতির ভূমি। অন্যদিকে নিম্নাংশ বিস্তৃত এবং ঊর্ধ্বাংশ তীক্ষ্ণ সূচালো মোরগের ঝুঁটির ন্যায় ভূমি। এর ইয়ারদাং জুইগেনের উচ্চতাটা হচ্ছে তোমার 3 থেকে 30 মিটার, অন্যদিকে ইয়ারদাং হচ্ছে তোমার 8 মিটার, তবে কখনো কখনো 60 মিটার পর্যন্ত কিন্তু হয়ে থাকে। এবার দেখো সাহারা আরব মরুভূমি সোনেরান মরুভূমিতে জুইগান দেখা যায়। অন্যদিকে সাহারার টিবেস্টি, ইরানের লুট, চীনের তাকলা মাকান মরুভূমিতে ইয়ারদাং দেখতে পাওয়া যায়। তাহলে এই হচ্ছে ইয়ারদাং এবং জুইগানের মধ্যে পার্থক্য। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যে পার্থক্য। তাহলে গিরিখাত এবং ক্যানিয়নের পার্থক্য আমরা নিশ্চয়ই জানি। এবারে তোমার আমাদেরকে একটু দেখতে হবে যে গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যে পার্থক্য কী কী আছে। গিরিখাত আর্দ্র অঞ্চলে সৃষ্টি হয়, অন্যদিকে ক্যানিয়ন তোমার শুষ্ক অঞ্চলে সৃষ্টি হয়, নদীর ফলে গঠিত ভূমিরূপ। তো দেখো গিরিখাত দেখো সুউচ্চ আর্দ্র পার্বত্য অঞ্চলে আয় আকৃতির গভীর উপত্যকা হচ্ছে গিরিখাত। অন্যদিকে ক্যানিয়নটা কি বলছে, উচ্চ শুষ্ক অঞ্চলে আয় আকৃতির নদী উপত্যকা। গিরিখাত প্রবল বেগে নদী প্রবাহিত হয় বলে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়। অন্যদিকে ক্যানিয়নে কি হচ্ছে, নিত্যপ্রবাহী নদী নিম্নক্ষয় করে কিন্তু বৃষ্টির অভাবে পার্শ্বক্ষয় হয় না, ফলে ক্যানিয়নের সৃষ্টি হয়। দেখো সুউচ্চ নবীন ভঙ্গিল পর্বতে গিরিখাত গঠিত হয়, অন্যদিকে উচ্চ শুষ্ক অঞ্চলে তোমার গঠিত হয় তোমার ক্যানিয়ন। গিরিখাত এবং ক্যানিয়ন, এবং দুটোর মধ্যে পার্থক্য দেখো এখানে আছে। এইটা হবে তোমার ভি আকৃতির গিরিখাত এবং এটা হচ্ছে আয় আকৃতির ক্যানিয়ন। ভি এবং আই এই দুটোর মধ্যে পার্থক্য। এরপর দেখো যেটা আছে বলছে যে অবরোহণ এবং আরোহণ। তাহলে অবরোহণ মানে ক্ষয় আর আরোহণ মানে হচ্ছে সঞ্চয়, ঠিক আছে। আরোহণ মানে উপরে ওঠা, অবরোহণ মানে নিচে নামা। তাহলে অবরোহণ মানে হচ্ছে তোমার ক্ষয়, আর অবরোহণ মানে ক্ষয়, আর আরোহণ মানে হচ্ছে তোমার সঞ্চয়। তাহলে এই দুটোর মধ্যে যদি আমরা পার্থক্য দেখি তাহলে খুব সহজেই দেখো আমরা বুঝতে পারবো। যদি ক্ষয় আর সঞ্চয়টা বুঝতে পারি, প্রথমেই মনে রাখবে যে যখনই তোমার আসছে অবরোহণ তখন এখানে লিখে দেবে তোমরা সঞ্চয়, ঠিক আছে। এখানে অবরোহণ মানে ক্ষয়, ভুল বললাম, ক্ষয়, আর আরোহণ মানে হচ্ছে তোমার সঞ্চয়। এবার তোমরা পার্থক্যটা লেখো তাহলে কিন্তু সুবিধা হবে। তাহলে দেখো ক্ষয় কার্যের মাধ্যমে উঁচু ভূমি নিচু হওয়ার প্রক্রিয়া অবরোহণ, অন্যদিকে আরোহণ কি, সঞ্চয় কার্যে নিচু ভূমি ভরাট হয়ে উঁচু হওয়ার প্রক্রিয়া। নগ্নিভবন নামে পরিচিত অবরোহণটা, অন্যদিকে আরোহণটা সঞ্চয় নামে পরিচিত। দেখো উচ্চভূমিতে পর্বত মালভূমি এই প্রক্রিয়া কার্যকর হয়, অন্যদিকে নিম্নভূমিতে এই আরোহণ প্রক্রিয়া কার্যকর হয়। অবরোহণে তোমার ভূমির উচ্চতা হ্রাস পায় আর আরোহণে ভূমির উচ্চতা বৃদ্ধি পায়। অবরোহণে ক্ষয়কারী শক্তিসমূহ যেমন নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদি ক্ষয়কার্যের মাধ্যমে এই প্রক্রিয়া কার্যকর হয়। অন্যদিকে দেখো আরোহণ বলছে সঞ্চয়কারী শক্তিসমূহ যেমন নদী, বায়ু, হিমবাহ ইত্যাদি বহন এবং সঞ্চয়ের দ্বারা এই প্রক্রিয়া কার্যকর হয়। তাহলে এই হচ্ছে তোমার অবরোহণ এবং আরোহণের মধ্যে পার্থক্য। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে মরু অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য পায় কেন। দেখো আমি এই জিনিসটা বলতে চাই, বায়ু কোন অঞ্চলে কি কি কাজ প্রাধান্য পায়। এই যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট মতো ছক দেওয়া আছে, এটা কিন্তু তোমরা একটু মনে রাখবে বা কোনো একটা জায়গাতে লিখে রাখবে, তাহলে কিন্তু খুবই সুবিধা হবে। দেখো নদীর কাজ প্রাধান্য লাভ করছে বৃষ্টিপাতযুক্ত আর্দ্র অঞ্চলে, হিমবাহের কাজ প্রাধান্য লাভ করছে উচ্চ অক্ষাংশ ও উচ্চ পার্বত্য অঞ্চলে, বায়ুর কাজ প্রাধান্য লাভ করছে তোমার মরুভূমি, মরুপ্রায় এবং উপকূল অঞ্চলে। উপকূল মানে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে, ওখানে বায়ুর কাজটা বেশি, তার কারণ বায়ুর প্রবাহটা বেশি, অর্থাৎ ফেজটা বেশি, বুঝতে পেরেছো। সমুদ্র তরঙ্গ কাজ করছে উপকূল অঞ্চলে, আর ভৌমজল কাজ করছে তোমার চুনাপাথর গঠিত অঞ্চলে। এইটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু এটার উপরে যদি কোনো শর্ট প্রশ্ন দেয় তাহলে কিন্তু খুব সহজেই তোমরা উত্তরটা দিতে পারবে, ঠিক আছে। তাহলে এবার আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে বায়ুর কাজ। বায়ুর কাজটা কেন তোমার মরু অঞ্চলে প্রাধান্য লাভ করে সেটাই আমাদেরকে এখানে
বলতে হবে। তাহলে দেখো বায়ুর কাজ প্রাধান্য লাভ করার কারণটা কি? প্রথম কারণ যেটা হচ্ছে যান্ত্রিক আবহবিকারের প্রাবল্য, অর্থাৎ যেহেতু এখানে দিন রাত এবং শীত গ্রীষ্মের মধ্যে তাপের পার্থক্য খুব বেশি, তাই কি হচ্ছে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ায় এই যে স্বল্পমোচন, পিণ্ড বিসরণ, ক্ষুদ্রকণ বিসরণ, শিলা ভেঙে টুকরো টুকরো হয়ে অবশেষে বালিকণায় পরিণত হয়। বালি বায়ু ক্ষয় কার্যের প্রধান উপাদান। এবার দেখো বৃষ্টির অভাব, হচ্ছে বৃষ্টি এখানে হয় না, বালির স্তর সর্বদা আলগা ও শিথিল থাকে, যা বায়ু সহজেই উড়িয়ে নিয়ে যেতে পারে। তারপর দেখা হচ্ছে গাছপালার অভাব, বলছে বৃষ্টির অভাবে গাছপালা নেই বলেই বায়ু বাধাহীনভাবে প্রবল বেগে প্রবাহিত হতে পারে। এবার দেখো মরুভূমির বালি, এবার মরুভূমির তাহলে এই সমস্ত এই যে তিনটে কারণের জন্য কিন্তু তোমার মরুভূমিতে ওই তোমার বায়ুর কাজটা সব থেকে বেশি প্রাধান্য লাভ করে। কিন্তু শুধুমাত্র মরুভূমি নয়, আমি তোমাদের এখানে যে ছকটা দেখালাম এই এই অঞ্চলগুলোতে তোমার বায়ুর কাজ প্রাধান্য লাভ করে, মরুভূমি, মরুপ্রায়ভূমি এবং উপকূল অঞ্চল, ঠিক আছে, এই কতগুলো অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য লাভ করছে। এরপর দেখো বদ্বীপ গড়ে নদী মোহনায় মরু অঞ্চলে প্রাধান্য লাভ করে। এবার দেখো নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার কারণ কি? তাহলে গড়ে ওঠার কারণ মানে হচ্ছে তোমার এখানে তোমার বদ্বীপ গড়ে ওঠার যে অনুকূল পরিবেশ, এই অনুকূল পরিবেশটা সম্পর্কে তোমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে দেখো বদ্বীপ গড়ে ওঠার যে অনুকূল পরিবেশগুলো আছে, নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠার কারণ, তাহলে যে সমস্ত কারণে তোমার বদ্বীপ গড়ে উঠছে সেগুলো হচ্ছে প্রথমে হচ্ছে পলির পরিমাণ, ঠিক আছে, পলির পরিমাণটা সব থেকে বেশি হয় নদী মোহনায়, অর্থাৎ নদী ধরো দীর্ঘ পথ অতিক্রম করে আসছে এবং তার সঙ্গে যে পলিগুলো বয়ে আসছে সেগুলো কিন্তু সব থেকে বেশি পরিমাণ কিন্তু মোহনা অঞ্চলে হয়ে থাকে। বলছে বৃহৎ নদী অববাহিকা, সুদীর্ঘ নদী গতিপথ, নদী অববাহিকায় নরম শিলার উপস্থিতি, অসংখ্য উপনদীর অবস্থান ইত্যাদি সুবিধাগুলি থাকলে নদীতে পলির পরিমাণ বাড়বে। এরপর দেখো মোহনায় মৃদু ঢাল, যে মোহনায় নদী মৃদু ঢাল সমুদ্রের সঙ্গে মিশলে তবেই পলি সঞ্চয়ের পরিমাণ সৃষ্টি হবে। 3 নম্বর হচ্ছে অগভীর সমুদ্র, সমুদ্র অগভীর হলে তাড়াতাড়ি পলি ভরাট হয়ে বদ্বীপ গঠিত হবে। 4 হচ্ছে লবণতা বৃদ্ধি, সমুদ্র জলের লবণতা যত বাড়বে ততই নদী জলের পরিমাণ পলিরাশি দ্রুত অধক্ষিপ্ত হবে। 5 হচ্ছে বিপরীতমুখী স্রোত এবং বায়ু, ঠিক আছে, এখানে কি বলছে নদী মোহনার বিপরীত দিকের মৃদু স্রোত এবং বায়ু পলি জমতে সাহায্য করে। 6 হচ্ছে শান্ত সমুদ্র, বলছে মোহনার মুখে সমুদ্র স্রোত ও জোয়ার ভাটার প্রকোপ যত কম হবে পলিরাশি তত দ্রুত সমুদ্র গর্ভে সঞ্চিত হবে। তাহলে এই হচ্ছে তোমার বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ বা নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠার কারণ, ঠিক আছে। এরপর দেখো নদী বহন কার্যের 3টি প্রক্রিয়া সম্পর্কে লেখো। তাহলে নদীর যে ক্ষয়, বহন এবং সঞ্চয় তিনটেরই প্রক্রিয়া আছে, তো এখানে তোমাদের বহন কাজটা শুধুমাত্র বলেছে। তো বহন কাজে যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে দেখো এখানে তোমার 3টি প্রক্রিয়া বলেছে, দ্রবণ প্রক্রিয়া, ভাসমান প্রক্রিয়া এবং লম্ফদান প্রক্রিয়া এবং আকর্ষণ প্রক্রিয়া। 4টে প্রক্রিয়া আছে, দ্রবণ, ভাসমান, লম্ফদান এবং আকর্ষণ। তো এই যে 4টে পদ্ধতি আছে তার মধ্যে আকর্ষণ প্রক্রিয়াতেই কিন্তু বেশিরভাগ মানে তোমার যে বহন কাজটা সেটা নদীর সম্পন্ন হয়, বাকিগুলো কিন্তু মানে হয় কিন্তু পরিমাণটা কম। এবার দেখো আমি এক এক করে আলোচনা করছি। দ্রবণ প্রক্রিয়াতে কি বলছে, যে নদী জলে দ্রবীভূত অম্লের প্রভাবে শিলাস্তর বিয়োজিত এবং দ্রবীভূত হয়ে বাহিত হয়। দেখো এই দ্রবণ প্রক্রিয়াটা শুধুমাত্র কাজ করে যেগুলোর মানে সলিউশন হয়, অর্থাৎ কেমিক্যাল রিয়াকশন হয়, চুন, লবণ, তারপরে তোমার আরও অন্যান্য যেগুলো আছে যেগুলো মিশে যায় জলের সঙ্গে, এটা দ্রবণ প্রক্রিয়াতে যায়। ভাসমান প্রক্রিয়াতে কি হয়, হালকা জিনিসগুলো প্রবাহিত হয়, যেমন অপেক্ষিত সূক্ষ্ম পলি বালি নদীর জলে ভেসে ভেসে বাহিত হয়। লম্ফদান প্রক্রিয়ায় বলছে বড় বড় যেগুলো থাকে সেগুলো লম্ফদান প্রক্রিয়ায় যায়, বলছে অপেক্ষিত বড় খণ্ডগুলি নদীর তলায় ধাক্কা খেয়ে লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলতে থাকে। আর আকর্ষণ প্রক্রিয়া বলছে নদীর তলদেশে দিয়ে স্রোতের টানে ছোট ছোট নুড়ি নিচের দিকে নেমে এলে তাকে আকর্ষণ প্রক্রিয়া বলা হয়। এইটার মাধ্যমে কিন্তু ম্যাক্সিমাম পরিমাণ যে নদীর পলি বা যা কিছু থাকে সেগুলো কিন্তু তোমার বাহিত হয় আকর্ষণ প্রক্রিয়ায়। তো এটা কিন্তু তোমাদের যদি আসে তখন কিন্তু এটা তোমাদের মনে রাখতে হবে যে আকর্ষণ প্রক্রিয়াতে সব থেকে বেশি পরিমাণে নদীর পলি বাহিত হয়। তাহলে এই দেখো তোমার হয়ে গেল তোমার নদীর বহন প্রক্রিয়া। এবার দেখো রচনাধর্মী প্রশ্ন, অর্থাৎ 5 নম্বরে যে প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথম যেটা আছে সেটা বলছে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপের বর্ণনা দাও। তাহলে দেখো নদীর ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো গঠিত হয় সেগুলো কিন্তু নাম তোমরা লিখে দেবে। 3টে তোমাদেরকে বর্ণনা করতে বলেছে, কিন্তু শুধুমাত্র 3টের বর্ণনা করবে, কিন্তু বাকি যেগুলো আছে সেগুলোর নাম কিন্তু লিখবে। এটা কিন্তু করলে তোমাদের ভালো, কেননা মনে তো তোমাদেরকে রাখতেই হবে, তোমরা তো 3টে মনে রেখে তো কাজ করতে পারবে না। তাহলে দেখো ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, প্রথমেই দেখো আছে গিরিখাত যেটা আয় আকৃতির হয়, তারপর ভি আকৃতির উপত্যকা, তারপর আছে ক্যানিয়ন, তারপর আছে তোমার র্যাপিডস, তারপর জলপ্রপাত
এবং তারপরে আছে তোমার জলপ্রপাতের পরে আছে মন্থকূপ বা প্লাঞ্জ পুল, তারপরে দেখো মন্থকূপ বা পট হোল, প্রপাতকূপ বা প্লাঞ্জ পুল, মন্থকূপ বা পট হোল। তাহলে এই যে তোমার এবং শৈলশিরা, শৃঙ্খলিত শৈলশিরা, তাহলে এই যে তোমার 8টা ভূমিরূপ সম্পর্কে এখানে বলা হয়েছে। এবার দেখো এই যে তোমার 3টে বলেছে না, 3টের বর্ণনা করতে গেলে তোমরা প্রথমে ধরো গিরিখাত বা ক্যানিয়ন, গিরিখাত এবং ক্যানিয়ন, এটা ধরো একটা বলে দিলে যে আয় আকৃতির এবং ভি আকৃতির, এটা হলো একটা ভূমিরূপ। জলপ্রপাতটা বললে 2টো ভূমিরূপ হলো। যেগুলো তোমরা ছবি দিয়ে ভালো করে বর্ণনা করতে পারবে সেইগুলো কিন্তু তোমরা বর্ণনা করার চেষ্টা করবে, বুঝতে পারছো? যেমন গিরিখাত ক্যানিয়ন, এটা খুব সুন্দর ছবি আঁকতে পারবে এবং খুব সহজে আঁকতে পারবে, ভি এবং আয় আকৃতির উপত্যকা, এবং এই দুটোকে তোমরা বর্ণনা করতে পারবে। জলপ্রপাত এটাও কিন্তু একই, খুব সুন্দর করে ছবিটা আঁকতে পারবে এবং জলপ্রপাতটা বর্ণনা করা কিন্তু সহজ। আর কি করতে পারো? শৃঙ্খলিত শৈলশিরা, দেখো এই যে শৃঙ্খলের মতো যে শৈলশিরা আসছে, এইগুলো কিন্তু তোমরা এই 3টে যদি বর্ণনা করো তাহলে কিন্তু ভালো হবে। বাকি যেগুলো আছে ধরো বাকিগুলো সম্পর্কে আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি যদিও, সেটা হচ্ছে দেখো ভি আকৃতির, আয় আকৃতির আর ক্যানিয়ন, এই 3টে তোমরা বুঝতে পেরেছো, অসুবিধা নেই। র্যাপিডস বা খরস্রোতটা কি? দেখো যখন জলপ্রপাত গঠিত হয় তার আগের অবস্থা, অর্থাৎ ছোট জলপ্রপাতকে বলা হয় র্যাপিডস বা খরস্রোত। দেখো কি বলছে, নদীগর্ভে পর্যায়ক্রমে কঠিন এবং নরম শিরা অবস্থান করলে কঠিন এবং নদীর জল ধাপে ধাপে নেমে আসে। তাহলে অনেকগুলো জলপ্রপাত যখন ছোট ছোটোভাবে গঠিত ধাপে ধাপে নেমে আসবে তখন সেটাকে হচ্ছে র্যাপিডস বা খরস্রোত, বুঝতে পেরেছো? এরপর দেখো জলপ্রপাত, এটা তো বোঝানোর কিছু নয়, কিছুক্ষণ আগেই আমরা আলোচনা করলাম। প্রপাতকূপ অর্থাৎ জলপ্রপাত যখন নিচে পড়ছে তখন কি হয়, জলপ্রপাতের নিচে যে কোমল শিলাগুলো আছে সেগুলো কিন্তু সরে যায়, ফলে ওখানে যে গর্তের সৃষ্টি করছে সেটাকে বলছে প্রপাতকূপ। হ্যাঁ, আর মন্থকূপ কোনটাকে বলছে বা পট হোল কি, এই দুটোর মধ্যে পার্থক্যটা কিন্তু তোমরা একটু মনে করবে, প্রপাতকূপ আর মন্থকূপ। হ্যাঁ, প্রপাতকূপের তোমার ইংলিশ হচ্ছে প্লাঞ্জ পুল, আর মন্থকূপের ইংলিশ হচ্ছে তোমার পট হোল। তাহলে মন্থকূপ কোনটাকে বলছে? বলছে নদীর গতিপথে কোমল শিলা অবস্থান করলে অবকর্ষণ পদ্ধতিতে শিলাখণ্ডের আঘাতে নদী গর্ভে গর্তের সৃষ্টি হয়। এটা তোমার যদি ধরো জলপ্রপাতের নিচে সৃষ্টি হয় তখন সেটাকে বলছে প্লাঞ্জ পুল, আর যদি নর্মাল ওয়েতে সৃষ্টি হয় তখন সেটাকে বলছে পট হোল বা মন্থকূপ, বুঝতে পেরেছো? পরবর্তী সময়ে ওই গর্তের মধ্যে জলচক্রের আকারে প্রস্তরখণ্ড সহ ঘুরতে ঘুরতে ক্ষয় করে গর্তকে আরও বড় গভীর করে, একে বলা হয় মন্থকূপ বা পটহোল। আর শৃঙ্খলিত শৈলশিরা, এটা তোমরা নিশ্চয়ই জানো, শৃঙ্খলিত অর্থাৎ যখন নদী পার্বত্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন কি হয়, পর্বতে যে স্পারগুলো আছে, এই যে স্পারগুলো আছে না, এইগুলোকে ক্রস করে করে আসতে থাকে, এটাকে বলছে শৃঙ্খল, অর্থাৎ বেঁকে বেঁকে যে প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে তোমার শৃঙ্খলিত শৈলশিরা। ফলে নদীটা কি হয়, এই সামনে এইটুকু আমরা দেখতে পাচ্ছি, বাকিগুলো আমরা দেখতে পাচ্ছি না। আর হিমবাহ যখন প্রবাহিত হবে তখন কি করে বলতো, এইগুলোকে কেটে সোজা প্রবাহিত হবে, তখন সেটাকে বলছে কর্তিত শৈলশিরা। তোমাদের প্রশ্ন আসতে পারে শৃঙ্খলিত শৈলশিরা, কর্তিত শৈলশিরা। শৃঙ্খলিত শৈলশিরা তোমার সৃষ্টি হয় নদীর পার্বত্য গতিতে, আর কর্তিত শৈলশিরা সৃষ্টি হয় তোমার হিমবাহের প্রবাহের ফলে বা হিমবাহের ক্ষয়কার্যের ফলে। তাহলে এই হচ্ছে তোমার ভূমিরূপ সম্পর্কে বর্ণনা। এরপর দেখো বলছে নদীর উচ্চগতিতে ক্ষয়, মধ্যগতিতে বহন এবং নিম্নগতিতে সঞ্চয় কাজ তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে দেখো ক্ষয়, বহন এবং সঞ্চয়, এই যে দেখো এই 3টে ছবি দেখো দেওয়া আছে, উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি, এই 3টে গতি সম্পর্কে তোমরা যদি ইয়ে করতে পারো তাহলে কিন্তু বুঝতে পারা যাবে। উচ্চগতির দেখো ছবিটা দেওয়া আছে, এখানে উপত্যকা ভি আকৃতির হবে, এখানে উপত্যকা দেখো অনেকটা চওড়া এবং এইখানে একেবারে চওড়া, অর্থাৎ এখানে নদী উপত্যকাটাকে কি হচ্ছে, প্রস্থচ্ছেদ করা হয়েছে। হ্যাঁ, প্রস্থচ্ছেদ অর্থাৎ প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, তাহলে এই যে প্রস্থ বরাবর এটাকে ছেদ করা হয়েছে, বুঝতে পারছো? লম্বচ্ছেদ, প্রস্থচ্ছেদ, এই দুটো কথা হয়। তো লম্বচ্ছেদ এই দেখো উপরে দেওয়া আছে, এটা হচ্ছে লম্বচ্ছেদ, আর নিচে যেটা দেওয়া আছে এটা হচ্ছে তোমার প্রস্থচ্ছেদ, এটা হচ্ছে লম্বচ্ছেদ, এটা হচ্ছে প্রস্থচ্ছেদ। তো প্রস্থচ্ছেদে তোমার দেখানো হয়েছে যে পার্বত্য গতিতে নদী উপত্যকা কেমন হয়, মধ্যগতিতে কীরকম হয়, নিম্নগতিতে কেমন হয়। এবার দেখো উচ্চগতিতে কী হচ্ছে, ঢাল এবং গভীরতা খুব বেশি এবং গতিপথ বেশি, নদীর উপত্যকা অত্যন্ত গভীর কিন্তু বিস্তৃতি কম থাকে, নদীতে জলের পরিমাণ কম হয়। অন্যদিকে মধ্যগতিতে কি, ঢাল এবং গভীরতা মাঝারি এবং গতিবেগ ও মাঝারি হয়, নদী উপত্যকা চওড়া এবং অসংখ্য উপনদী এসে মেশে বলে জলের পরিমাণ খুব বেশি হয়। আর নিম্নগতিতে কী বলছে, ঢাল এবং গভীরতা কম এবং বেগ খুব কম, নদী উপত্যকা অত্যন্ত চওড়া এবং জলের পরিমাণ কম হয়। এবার উচ্চগতিতে নদীর নিম্নক্ষয় খুব বেশি, পার্শ্বক্ষয়ও বেশি, বহন কাজ সর্বাধিক এবং সঞ্চয় প্রায় নেই। মধ্যগতিতে কী বলছে, নদী নিম্নক্ষয় খুব কম কিন্তু পার্শ্বক্ষয় খুব বেশি, বহন কাজ মাঝারি এবং সঞ্চয় কাজ বেশি। অন্যদিকে নিম্নগতিতে কী বলছে, নদী নিম্নক্ষয় নেই, পার্শ্বক্ষয় কম, বহন খুবই কম এবং সঞ্চয় খুব বেশি। এবার দেখো উচ্চগতিতে আয়, ভি আকৃতির উপত্যকা, জলপ্রপাত, মন্থকূপ ইত্যাদি ভূমিরূপের সৃষ্টি হচ্ছে। মধ্যগতিতে পলল, বেজনী, নদী বা কচ্ছপরাকৃতি
হ্রদ, প্লাবনভূমি ইত্যাদি ভূমিরূপের সৃষ্টি হয়। আর নিম্নগতিতে বদ্বীপ, প্লাবনভূমি, স্বাভাবিক বান, নদীচর, নদীদ্বীপ ইত্যাদি দেখতে পাওয়া যায়। তাহলে এই হচ্ছে তোমার 3টে গতিতে ভূমিরূপ। এরপর দেখো যেটা আছে সেটা বলছে যে নদীর কাজের দ্বারা কিভাবে মন্থকূপ, প্লাবনভূমি এবং বদ্বীপের সৃষ্টি হয়। দেখো এইটা কিন্তু কি করেছে বলতো, বিভিন্ন গতিতে এটার প্রশ্নটা তোমাদের দিয়ে দিয়েছে। প্রথমে কি আছে, মন্থকূপ। তাহলে মন্থকূপ সম্পর্কে আলোচনা আমরা করলাম এই কিছুক্ষণ আগে, যে মন্থকূপ সৃষ্টি হচ্ছে কি প্লাঞ্জ পুল আর মন্থকূপ, প্লাঞ্জ পুল এবং পট হোল। এই যে মন্থকূপ অর্থাৎ নদীর গতিপথে যদি কোথাও ধরো কোমল শিলা গঠিত হয় থাকে, তাহলে কি হয়, তাহলে সেটা তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়ে যখন গর্তের সৃষ্টি করছে নদী উপত্যকায়, তখন সেটাকে বলছে মন্থকূপ। তাহলে এটা হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে পার্বত্য গতিতে গঠিত ভূমিরূপ। তাহলে এই মন্থকূপ। প্লাবনভূমিটা কি, প্লাবনভূমিটা হচ্ছে তোমার নদীর সঞ্চয় কার্যের ফলে নিম্ন গতিতে গঠিত ভূমিরূপ। এই দেখো এটা হচ্ছে তোমার প্লাবনভূমি। কি বলছে, মধ্য এবং নিম্ন প্রবাহে ঢাল কম বলে নদী গর্ভে পল্লী ভরাট হয়ে অগভীর হয়ে পড়ে। দীর্ঘ কাল পলি সঞ্চয়ের কারণে নদীগর্ভ পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় কিছুটা উঁচু হয়। নদীতে জল বাড়লে নদীর দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি করে। বারংবার বন্যার প্রকোপে উপত্যকার বিস্তীর্ণ অঞ্চলে পলি থিতিয়ে পড়ে এবং প্রলেপ পড়ে যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে প্লাবনভূমি বলা হয়। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে তোমার প্লাবনভূমি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার বদ্বীপ সৃষ্টি হয়। তাহলে বদ্বীপ তো তোমাদের বলার কিছু নেই, বদ্বীপ তো নিম্ন গতিতেই সৃষ্টি হয় সঞ্চয় কার্যের ফলে। তাহলে বদ্বীপ বলছে যে প্রবাহের শেষ প্রান্তে মোহনায় নদী যেখানে সাগর বা হ্রদে এসে মেশে, সেখানে নদীর বেগ খুব কম থাকায় নদীবাহিত কাদা পলি বালি স্তরে স্তরে সঞ্চিত হয়ে এবং মোহনা ভরাট হয়ে মাত্রাহীন বা গ্রিক অক্ষর ডেল্টার মতো যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বদ্বীপ বলা হয়। এবং বদ্বীপের ছবিটাই দেখো, এখানে তোমরা বদ্বীপের ছবিটা দিতে পারো। আমি তোমাদের একটা কথা বলছি, যখনই ভূমিরূপের কোনো প্রশ্ন লিখবে তখন স্কেচ মাস্ট, অর্থাৎ ছবি কিন্তু তোমাদেরকে দিতে হবে। ছবি না দিলে কিন্তু পরিষ্কার হয় না। ঠিক আছে? এরপর দেখো আছে গঙ্গা, পদ্মা, মেঘনার বদ্বীপ অঞ্চলে বা সুন্দরবন অঞ্চলের ওপর পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তনের প্রভাব আলোচনা করো। তাহলে পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তন মানে কি গো? পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তন মানে এখানে গ্লোবাল ওয়ার্মিংকে নির্দেশ করছে। বুঝতে পেরেছো? তাহলে এই যে গ্লোবাল ওয়ার্মিং যেটা হচ্ছে তার ফলে এই যে সুন্দরবন অঞ্চল আছে এখানে কি পরিবর্তন প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সেটা এখানে তোমাদেরকে বলতে হবে। তাহলে দেখো এখানে প্রশ্নের উত্তরটা দেওয়া আছে। বলছে ভারত, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সক্রিয় বদ্বীপের অংশ সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। দেখো এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিন্তু। ঠিক আছে? এই যে সুন্দরবন আছে, এই সুন্দরবনের 60% আছে বাংলাদেশে, 40% আছে আমাদের পশ্চিমবঙ্গে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশ তার সুন্দরবন অঞ্চলকে কিন্তু সংরক্ষণ করতে পারছে না পশ্চিমবঙ্গে যেভাবে সংরক্ষিত হচ্ছে। ফলে কি হচ্ছে, বায়ুর যে তোমার প্রবাহ বা বায়ু প্রবাহের ফলে যে ক্ষতি সেটা বাংলাদেশের বেশি হচ্ছে, অপেক্ষাকৃতভাবে পশ্চিমবঙ্গের কম। সমুদ্রতলের প্রায় নিকটে উচ্চতা বিশিষ্ট বলে জলবায়ু পরিবর্তন কারণে এর ভবিষ্যৎ অত্যন্ত সংকটজনক। প্রথম কি, বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তনের প্রভাব। কি বলছে, গ্রিনহাউস ইফেক্ট এবং ওজোন স্তর ধ্বংসের কারণে সৃষ্ট বিশ্ব উষ্ণায়নের প্রভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব সরাসরি পড়ছে সুন্দরবন অঞ্চলে। এই অঞ্চলে প্রতি দশকে উষ্ণতা 0.5 ডিগ্রি সেলসিয়াস হারে কিন্তু বাড়ছে। এর ফলে কি হচ্ছে দেখো, প্রথমে জলতলের উচ্চতা বৃদ্ধি। তাহলে সমুদ্রের যে জলতল যখনই তোমার টেম্পারেচারটা বাড়ছে তখন কি হচ্ছে, হিমবাহ বা বরফ গলছে। হ্যাঁ, মেরু অঞ্চলের বরফ গলছে, আর যখনই বরফটা গলে যাবে তখন কি হবে, সমুদ্রের জলস্তরটা উঁচু হয়ে যাবে। তো সেটাই বলছে জলতলের উচ্চতা বৃদ্ধি। বলছে 2015 সালের 30 মার্চ ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট অনুযায়ী বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সুন্দরবন অঞ্চলে জলতল প্রতি বছর 3 থেকে 8 মিলিমিটার করে বাড়ছে। এর প্রভাবে বেশ কিছু দ্বীপ যেমন তোমার লোহাচর, নিউমুর, ঘোড়ামারা, কাপাসগাড়ি, বেডফোর্ড ধীরে ধীরে জলের তলায় যাচ্ছে এবং কিছু দ্বীপ ভূমিক্ষয় ঘটছে। এই অঞ্চলে জলতল 1 মিটার বাড়লে সুন্দরবন অঞ্চলের 75% অংশই ধ্বংস হয়ে যাবে। এবার দেখো ঘূর্ণিঝড়। হ্যাঁ, ঘূর্ণিঝড় কি বলছে, সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধির কারণে এখানে ঘূর্ণিঝড়ের সংখ্যা বেশ বাড়ছে। 2009 সালে আইলা, 2020 সালে আমফান ঝড়ে কয়েকশো কিলোমিটার নদীবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এবং প্রচুর ক্ষয়ক্ষতি ঘটে। 3 নম্বর হচ্ছে ভূমির লবণতা বৃদ্ধি। বলছে জলতল বেড়ে যাওয়ায় সমুদ্র লবণতা জল কৃষি জমিতে প্রবেশ করে জমির লবণতা বাড়িয়ে তুলেছে। বনভূমি এবং জীববৈচিত্র্য ধ্বংস। বলছে বিগত কয়েক দশকে প্রায় 3.7% ম্যানগ্রোভ ধ্বংস হয়েছে। এই কারণে বেশ কয়েক প্রজাতির প্রাণী সংকটময়, বিপদ আসন্ন এবং বিলুপ্ত প্রায়। 5 নম্বর হচ্ছে পরিবেশগত উদ্বাস্তু সৃষ্টি।
হচ্ছে বারংবার ঘূর্ণিঝড়ের প্রকোপ, কৃষি জমির লবণতা বৃদ্ধি, বন্যা, ভূমিক্ষয়ের মাধ্যমে দ্বীপের অবলুপ্তি প্রভৃতি কারণে কয়েক হাজার মানুষকে নিজের স্থান থেকে সরতে হয়েছে। তাহলে এই হচ্ছে তোমার এদের পরিবর্তন। এরপর দেখো যেটা আছে সুন্দরবন হয়ে গেল। এবার দেখো হিমবাহ এবং জলধারার মিলিত সঞ্চয় কাজের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি। দেখো আমি তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে জল এমন একটা জিনিস ভূমিরূপ গঠনের ক্ষেত্রে এর ভূমিকা সব থেকে বেশি। যার জন্য দেখো নদীতে জল থাকে, ফলে কি হয় আমাদের কোনো কিছুই কিন্তু মানে আলাদা করে পড়তে হয় না। কিন্তু বায়ু এবং হিমবাহ এই দুটোতে কিন্তু সরাসরি জল নেই। ওই জন্য কী হচ্ছে, জলের ফলে যে ভূমিরূপ গঠিত হচ্ছে সেটা কিন্তু আলাদা করে এখানে বর্ণনা করতে হচ্ছে, বুঝতে পেরেছো। নদীতে কিন্তু দেখো যেমন আমরা প্রশ্ন পড়ছি হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে বা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, আবার আমাদেরকে পড়তে হবে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। কিন্তু নদীতে কিন্তু এটা পড়তে হয় না। তার কারণ কি, নদীতে সরাসরি জলটা যুক্ত, আর হিমবাহ এবং বায়ুর সঙ্গে যেহেতু সরাসরি যুক্ত নয়, তাই কিন্তু এইটাকে কিন্তু আলাদা করে আমাদেরকে পড়তে হচ্ছে। অতএব জল ছাড়া কোনো ভূমিরূপ পরিস্ফুট মানে মানে সুন্দরভাবে পরিস্ফুট হয় না। তাহলে আমরা এখানে পড়ব হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি। তাহলে দেখো প্রধান ভূমিরূপগুলি হিমবাহ এবং জলধারা মিলিত কার্যের ফলে কি কি হয়েছে দেখো। এই দেখো প্রথমে কি আছে, বহির্ধৌত সমভূমি। হ্যাঁ, বহির্ধৌত সমভূমি কোনটাকে বলছে, বলছে প্রান্তদেশে হিমবাহ গলতে শুরু করলে গলিত জল হিমবাহ বাহিত নুড়ি বালি পলিকে বিস্তীর্ণ অঞ্চলে চাদরের ন্যায় সঞ্চয় ঘটায়। এর ফলে পর্বতের পাদদেশে যে সমভূমি গড়ে ওঠে তা হলো বহির্ধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেন। ঠিক আছে, এরপরে কি আছে, কেটেল বা কেটেল হ্রদ। এটাই কি বলছে, বহির্ধৌত সমভূমিতে বড় বড় বরফখণ্ড সঞ্চিত হয়, পরে ওই বরফখণ্ডের সৃষ্ট গর্ত বা অবনমিত অংশ হলো কেটেল, এবং কেটেল অংশে জল জমে সৃষ্ট হ্রদ হলো কেটেল হ্রদ। ঠিক আছে, এরপরে দেখো আছে এস্কার। এস্কার কোনটাকে বলছে, বলছে হিমবাহ বাহিত নুড়ি বালি কাঁকড় কাদা ইত্যাদি জলস্রোতের দ্বারা অনেক দূর পরিবাহিত এবং স্তরে স্তরে সঞ্চিত হয়ে আঁকা বাঁকা শৈলশিলার মতো ভূমিরূপ সৃষ্টি করলে তা এস্কার। ঠিক আছে, এগুলি দেখতে গ্রামের আঁকা বাঁকা উঁচু আল রাস্তার মতো। হ্যাঁ, এস্কারের উচ্চতা হয় 3 থেকে 5 মিটার, কিন্তু দৈর্ঘ্য কয়েক থেকে কয়েকশো কিলোমিটার। অনেক স্থানে এস্কার চলাচলের পথ হিসাবে ব্যবহৃত হয়। তাহলে এই হচ্ছে তোমার এস্কার, অর্থাৎ এইটা হিমবাহ অঞ্চলে এই এস্কারটা কিন্তু চলাচলের পথ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। এবার দেখো এখানে আছে কেম এবং কেম সোপান। ঠিক আছে, এটা একটু ভালো করে পড়বে। কেম অনেক সময় আলাদা করে প্রশ্ন আসে। বলছে যে হিমবাহ অধ্যুষিত অঞ্চলে পর্বতের পাদদেশে উপত্যকার হিমবাহ গলে গেলে পলি বালি কাঁকড় স্তরীভূত হয়ে অনুচ্চ টিলার ন্যায় যে ভূমিরূপ গড়ে ওঠে তা হলো কেম। হ্যাঁ, এই উপত্যকায় হ্রদ গঠিত হলে সেই অংশে পলি বালি সঞ্চিত হয়ে গঠিত ত্রিকোণাকার বদ্বীপের ন্যায় ভূমিরূপ হলো কেম বদ্বীপ। হ্যাঁ, উপত্যকার দুই পাশে পর্বতের পাদদেশ বরাবর বালি নুড়ি বোল্ডার সঞ্চিত হয়ে সিঁড়ির ন্যায় গঠিত ভূমিরূপ হচ্ছে তোমার কেম সোপান। তাহলে কেম এবং কেম সোপান এই দুটো কিন্তু তোমরা করবে, এবং এই দুটোর মধ্যে অনেক সময় তোমার মানে আলাদা করে প্রশ্ন কিন্তু এসে থাকে, কেম এবং কেম সোপান। দেখো এইখানে হচ্ছে কেম আর এটা হচ্ছে কেম সোপান। সোপান মানে হচ্ছে কেম মঞ্চ, মঞ্চটাকে সোপান বলছে, বুঝতে পেরেছো। এই দেখো এটা হচ্ছে কেম, এই যে তোমার ছবিটা দেওয়া আছে এটা হচ্ছে নদী হিমবাহ উপত্যকা, এখানে ছোট ছোট যেগুলো থাকছে সেটা হচ্ছে তোমার কেম। আর কেমটা যখন এই যে মঞ্চের আকারে যখন অবস্থান করছে তখন সেটা হচ্ছে তোমার কেম মঞ্চ বা কেম সোপান। হ্যাঁ, এরপর দেখো আছে আগামুখ বা বোল্ডার ক্লে। বলছে হিমবাহ কার্যের পর্বতের পাদদেশে বড় বড় প্রস্তর খণ্ড সঞ্চিত ভূমিরূপ হচ্ছে আগামুখ, এবং বালি এবং কাদার উপরে প্রস্তর খণ্ড সঞ্চিত ভূমিরূপ হচ্ছে বোল্ডার ক্লে বা টিলা। ঠিক আছে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দেখো মধ্যগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের বর্ণনা দাও। তাহলে দেখো এখানে মধ্যগতি আর নিম্নগতি এই দুটোকে কিন্তু আলাদা করে বইয়ে দেওয়া থাকে না। ঠিক আছে, বেশিরভাগ বইয়ে কিন্তু মধ্য এবং নিম্ন এই 3টে একই সঙ্গে দেওয়া থাকে। এখানেও কিন্তু সেই একই রকম আছে। দেখো তোমরা দেখতে পাবে এখানে এই যে তোমার বই আছে, এখানে দেখো মধ্য এবং নিম্ন গতিতে নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপ। ঠিক আছে, তার কারণ কি এই দুটো গতিতেই কিন্তু মূল কাজ হচ্ছে তোমার সঞ্চয় কাজ, কিন্তু তবুও কিছু ডিফারেন্স আছে। যেমন দেখো এখানে আমি তোমাদের বলে রাখি, পলল শঙ্কু পলল বেজনী এটা মধ্যগতিতে সৃষ্টি হয়, মিয়েন্ডার মধ্যগতিতে সৃষ্টি হয়। মিয়েন্ডারটা বেশি হয়ে গেলে যখন অশ্বক্র আকৃতির সৃষ্টি হয় এটা তোমার মধ্যগতিতে সৃষ্টি হয়। এরপরে এই যে তোমার অশ্বক্র আকৃতির হ্রদ পর্যন্ত যেটা আছে এটা হচ্ছে তোমার
তোমার মধ্যগতিতে সৃষ্ট ভূমিরূপ। এরপরে নদী চর এবং নদী দ্বীপ, অর্থাৎ যেই দ্বীপটা চলে এলো না, এই দ্বীপটা হচ্ছে তোমার নিম্নগতির লক্ষণ। বুঝতে পেরেছ? দ্বীপ, নদী চর এবং নদী দ্বীপ দুটো কিন্তু কাছাকাছি। দ্বীপ একমাত্র ভূমিরূপ যেটা শুধুমাত্র নিম্নভূমিতে গঠিত হয়, এটা কিন্তু মধ্যগতিতে গঠিত হয় না। বুঝতে পেরেছ? তাহলে আমরা এই অশ্বক্ষুরাকৃতির হ্রদ পর্যন্ত কিন্তু আমরা মধ্যগতির ভূমিরূপ বলতে পারি। তাহলে দেখো যে তিনটে ভূমিরূপের কথা বলেছে এখানে, কিন্তু তোমাদেরকে এই তিনটে ভূমিরূপ বলতে পলল শঙ্কু ও পলল ব্যজনী, নদীবাঁক এবং মিয়েন্ডার এবং অশ্বক্ষুরাকৃতির হ্রদ, এই তিনটা তোমাদেরকে করতে হবে। বাকি এই নদী চর এবং নদী দ্বীপ, প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, খাঁড়ি, বদ্বীপ, এগুলো হচ্ছে তোমার নিম্ন গতিতে সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে এই তিনটে ভূমিরূপ সম্পর্কে যদি আমরা বর্ণনা করতে যাই তাহলে কী গো, পলল শঙ্কু এবং পলল বেজনী বলছে পর্বতের পাদদেশে ভূমির ঢাল হঠাৎ কমে গেলে নদীবাহিত নুড়ি বালি কাঁকড় প্রভৃতি যখন পাদদেশে সঞ্চিত হয় তখন সেটা যখন শঙ্কুর মতো আকৃতি, অর্থাৎ ত্রিকোণার বিশিষ্ট এই যে শঙ্কু, এরকম আকার যখন ধারণ করবে তখন সেটাকে বলছে পলল শঙ্কু। আর এই পলল শঙ্কুটা যখন পরবর্তী সময়ে বড় পাখা মানে হাত পাখার মতো আকার ধারণ করবে তখন সেটাকে বলছে পলল ব্যজনী বা পলল পাখা। দুটো একই, পলল ব্যজনী, পলল পাখা। ঠিক আছে? তাহলে শঙ্কুটা হচ্ছে ছোট রূপ, আর এটা যখন বড় হচ্ছে তখন সেটা তোমার হয়ে যাচ্ছে তোমার পাখার আকৃতি বিশিষ্ট, অর্থাৎ দুটো আকৃতির মধ্যে পার্থক্য। এবার মিয়েন্ডার বা নদী বাঁক কি? তাহলে নদী যখন তোমার ক্ষয় এবং সঞ্চয় কাজের মিলিত রূপ ভূমিরূপ, নদী প্রবাহ পথে বাধা পেলে তা এড়িয়ে এঁকে বেঁকে প্রবাহিত হয়। হ্যাঁ, বাঁকের অবতল অংশে তোমার ঘূর্ণিঝড় জলস্রোতের আঘাতে ক্ষয় হয়। ঠিক আছে? অবতল অংশে ক্ষয় হয় আর উত্তল অংশে কী হয়, সঞ্চয় হয়। এই হচ্ছে দুটো কথা, উত্তল অংশে সঞ্চয় হয় আর অবতল অংশে ক্ষয় হয় বাঁকের। বুঝতে পারছো? এই যে তোমার বাঁকটা আছে, এই যে বাঁকটা, এই অংশে তোমার এই অংশে হচ্ছে ক্ষয়, এই অংশে সঞ্চয়। ঠিক আছে? এই অংশে সঞ্চয়, এইদিকে হচ্ছে ক্ষয়, এই জিনিসটাই বলছে। ফলে কি হয়, নদীর বাঁকটার সৃষ্টি হয় এবং নদী বাঁকটা যখন অত্যধিক বেড়ে যায় তখন সৃষ্টি হয় তোমার অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এই দেখো অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এটা হচ্ছে তোমার মিয়েন্ডার বা নদী বাঁক। দেখো প্রথম অবস্থায় মিয়েন্ডার থাকছে, তারপরে কী হচ্ছে, মিয়েন্ডারটা ক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে এই যে দেখো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং তারপরে কি হচ্ছে, এই যে বাঁকতে 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 এটা মিয়েন্ডার হিসেবে প্রবাহিত হতে শুরু করছে আর অশ্বক্ষুরাকৃতি হ্রদটা তোমার পাশে বিচ্ছিন্ন হয়ে থেকে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে তোমার অশ্বক্ষুরাকৃতি হ্রদ এবং এটা তোমরা এখানে বর্ণনা করতে পারো। তাহলে এই গেল তোমার মধ্যগতিতে তোমার ভূমিরূপ। এরপর দেখো শুষ্ক অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে দেখো শুষ্ক অঞ্চলে আমি তোমাদের বললাম হিমবাহ এবং বায়ু, এই দুটোতে কিন্তু তোমার কি করতে হবে, জলধারা এবং বায়ু দুটোকে মিলিয়ে কিন্তু বর্ণনা করতে হবে। তাহলে শুষ্ক অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হয়, দেখো এখানে প্রথমে আছে পেডিমেন্ট। ঠিক আছে? পেডিমেন্ট বায়ু কোনটাকে বলছে, বলছে মরু অঞ্চলে উচ্চভূমির পাদদেশে বাজাদার ঊর্ধ্বসীমা পর্যন্ত মৃদু ঢাল উন্মুক্ত ভূমিশিলা গঠিত অবতল ভূমিকে বলছে তোমার পেডিমেন্ট। পেডিমেন্ট ক্ষয় এবং সঞ্চয়ের মিলিত ফল। ইনসেলবার্জ কোনটাকে বলছে, বলছে পেডিমেন্টের পশ্চাতে কঠিন শিলা গঠিত অনুচ্চ টিলা বা পাহাড়গুলিকে ইনসেলবার্জ বলা হয়। দেখো এটা হচ্ছে তোমার ওই আগ্নেয় শিলায় গঠিত একটা ভূমিরূপ। ঠিক আছে? এটা আগ্নেয় শিলা দ্বারা কিন্তু গঠিত হয়। ইনসেলবার্জের বেষ্টন করে থাকে তোমার খাড়া ঢাল বিশিষ্ট ভূমি ভেগু। সাহারা অস্ট্রেলিয়া মরুভূমিতে ইনসেলবার্জ কিন্তু রয়েছে। অর্থাৎ কি হয়, এটা যেহেতু তোমার আগ্নেয় শিলা বা ওই দ্বারা গঠিত, তাই এই ক্ষয়টা কিন্তু বায়ু দ্বারা কম হয়। ফলে যে অনুচ্চ টিলাগুলো থাকছে মরুভূমি অঞ্চলে সেটাকে বলছে ইনসেলবার্জ। এরপর দেখো পলল ব্যজনী। পলল ব্যজনী বলছে হঠাৎ বর্ষণের কারণে সৃষ্ট জলধারার মাধ্যমে উচ্চভূমি থেকে বাহিত নুড়ি বলে কাদাপাথর পেডিমেন্ট অংশে জমিত হয়ে ত্রিকোণাকার ভূমি হচ্ছে পলল ব্যজনী। বাজাদা কোনটাকে বলছে, তাহলে পেডিমেন্ট, বাজাদা এবং প্লায়া, এই তিনটে জিনিস কিন্তু সম্পর্কযুক্ত। পেডিমেন্ট, বাজাদা এবং প্লায়া তিনটে। ঠিক আছে? আমি তোমাদের ছবিটা দেখাচ্ছি, এই দেখো এইখানে এটা হচ্ছে তোমার পেডিমেন্ট, অর্থাৎ পর্বতের পাদদেশে দেখছো এখানে তোমার অ্যালুভিয়াল ফ্যানের সৃষ্টি হয়েছে। তারপরে দেখো যে এটা হচ্ছে পেডিমেন্ট, পেডিমেন্টের পরে সৃষ্টি হচ্ছে তোমার বাজাদা, আর বাজাদার মধ্যে যে তোমার যে লবণাক্ত হ্রদের সৃষ্টি হচ্ছে সেটাকে বলছে তোমার প্লায়া। বুঝতে পারছো? তাহলে প্লায়া হচ্ছে তোমার মরু অঞ্চলে লবণাক্ত জলের হ্রদকে বলছে প্লায়া। তাহলে আমরা দেখো পেডিমেন্ট পড়েছি, এবার বাজাদা কোনটাকে বলছে, বলছে পেডিমেন্টের পরবর্তী অংশে থেকে প্লায়া পর্যন্ত শিথিল পলিবালি গঠিত যে অত্যন্ত মৃদু ঢাল মসৃণ সমতল ভূমি হলো বাজাদা। স্বল্প মেয়াদে প্রবল বর্ষণে বাজাদার উৎপত্তি ঘটে। আর প্লায়া কোনটাকে বলছে, বলছে মরুভূমির পাহাড় ঘেরা অবনমিত অঞ্চলগুলিতে মাঝে মাঝে বর্ষণে স্বল্প দৈর্ঘ্যে নদীবাহিত জল জমে সৃষ্ট সাময়িক হ্রদ মার্কিন যুক্তরাষ্ট্রে প্লায়া নামে পরিচিত। বুঝতে পারছি? তাহলে লবণাক্ত জলের হ্রদ হচ্ছে প্লায়া। আর এখানে কি আছে, ওয়াদি। এই ওয়াদির ওপরে কিন্তু তোমার শর্ট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে কি বলে?
উত্তর হবে ওয়াদি। ঠিক আছে, দেখো বলছে মরুভূমিতে শুষ্ক নদী খাত হলো ওয়াদি। স্বল্পমেয়াদী প্রবল বর্ষণে উচ্চভূমি থেকে জল প্রবল বেগে নামার সময় বালি অপসারিত হয়ে ওয়াদির সৃষ্টি হয়। বাষ্পীভবনের হার অত্যন্ত বেশি বলে নদী খাতে জল থাকে না, তাই বৃষ্টির জল ছাড়া বাকি সময় কিন্তু এটা শুষ্ক থাকে। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে তোমার ওয়াদি। নেক্সট আমাদের যেটা আছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ। তাহলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হয়েছে এটা কিন্তু তোমাদের প্রত্যেকের বইয়েই থাকবে, তবুও আমি তোমাদের একটা আলোচনা করে দিই। ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয়েছে সেগুলো কিন্তু সবই কিন্তু তোমরা লিখবে। তার মধ্যে থেকে 3টে কোনটা কোনটা করলে ভালো হবে সেগুলো আমি তোমাদের বলে দিই। প্রথমে হচ্ছে করিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। ঠিক আছে, এরিটি এটা দিতে পারো, করি এবং এরিটি সম্পর্কযুক্ত। বুঝতে পেরেছো? অর্থাৎ এখানে একটা হাতল লাগানো চেয়ারের মতো ভূমিরূপ, এখানে একটা হাতল লাগানো চেয়ারের মতো ভূমিরূপ, তার মাঝে যে উঁচু অংশটা থাকছে এটা হচ্ছে এরিটি। অর্থাৎ করি আর এরিটি আর পিরামিড চূড়া এই 3টে ভূমিরূপ কিন্তু একসঙ্গেই হয়ে যাবে। বুঝতে পেরেছো? পাশাপাশি যখন কতগুলো করি গঠিত হয় তখন এই মাঝের এরিটিগুলো যখন এই যে পিরামিডের মতো অংশ এই চূড়াতে থাকছে তখন সেটাকে বলছে পিরামিড চূড়া। আর করির অপর একটা নাম হচ্ছে তোমার কি হাতলযুক্ত চেয়ার বা চামচের গর্ত যুক্ত ভূমিরূপ। তাহলে করি, এরিটি, পিরামিড চূড়া এই 3টে জিনিস সম্পর্কযুক্ত। এবার দেখো 2 নম্বরে তোমরা দিতে পারো ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী। দেখো হিমদ্রোণী এটা কিন্তু আলাদাভাবে নামযুক্ত। হিমবাহ উপত্যকার নাম হচ্ছে হিমদ্রোণী। হিমবাহ উপত্যকার অপর নাম হচ্ছে হিমদ্রোণী। এটা কিন্তু অনেক সময় আলাদা করে তোমার 3 নম্বরের প্রশ্ন আসতে পারে হিমদ্রোণী। তাহলে হিমবাহ উপত্যকার নাম হচ্ছে হিমদ্রোণী। এটা কীরকম হয়? এটা ইউ আকৃতি বিশিষ্ট হয়। আমরা এর আগেও পড়েছি নদী উপত্যকা আই, ভি এবং ইউ 3টে আকৃতি বিশিষ্ট হয়, কিন্তু হিমবাহ উপত্যকা শুধুমাত্র ইউ আকৃতি বিশিষ্টই হয়ে থাকে। তার কারণ কি? এর নিম্নক্ষয় এবং পার্শ্বক্ষয় দুটোই কিন্তু হয়। ঠিক আছে, তাহলে এটা তোমরা দিতে পারো হিমদ্রোণীটা। আর কি আছে? হিম সিঁড়ি বা হিম সোপান। বলছে অসম ক্ষয়কার্যের কারণে উপত্যকা বরাবর সিঁড়ি বা ধাপ সৃষ্টি হয়, এই ভূমিরূপ হচ্ছে তোমার হিমসিঁড়ি। হিমসিঁড়ি বেসিনের মতো এবং তোমার অংশ দেখা যায় প্যাটার্ন স্টার। এরপরে দেখো ঝুলন্ত উপত্যকা। এই 3টে ভূমিরূপের মধ্যে তোমরা করি দিতে পারো, হিমদ্রোণী দিতে পারো এবং এই ঝুলন্ত উপত্যকাটা কিন্তু দিতে পারো। ঝুলন্ত উপত্যকাটা কি আমি তোমাদের বলে দিই। ঝুলন্ত উপত্যকা হচ্ছে প্রধান উপত্যকার সঙ্গে যখন উপ উপত্যকা এসে মিলিত হয় হিমবাহের সঙ্গে, মানে প্রধান হিমবাহের সঙ্গে যখন ছোট ছোট হিমবাহ এসে মিলিত হয়, এই ছবিটা দেখতে পাচ্ছ, তখন কি হয়? প্রধান হিমবাহ ক্ষয়কার্যের ফলে কি হয়? তার উপত্যকাটা কিন্তু গভীর হয়। কিন্তু উপহিমবাহগুলো কি হয়? যেহেতু তার জলের পরিমাণটা কম, তার ক্ষয়টা কম, তাই কি হয়? এটা প্রধান হিমবাহের উপরে কিন্তু ঝুলন্ত অবস্থায় আছে বলে মনে হয়, তাই এটিকে বলছে ঝুলন্ত উপত্যকা। এটা কিন্তু তোমরা দিতে পারো, খুবই সুন্দর ছবি। এবার ধরো কর্তিত শৈলশিরা রসে মোতানে, এটা নিয়ে তো আমরা আলোচনা করলাম। ক্র্যাগ অ্যান্ড টেল, টেল মানে হচ্ছে লেজ। তাহলে যখন হিমবাহের প্রবাহপথে কোনো কঠিন শিলা থাকবে তখন কি হচ্ছে? ক্র্যাগ এবং টেলের সৃষ্টি করছে। ফিয়র্ড এবং ফিয়ার্ড, দেখো ফিয়র্ডটা একটু পড়ো। ফিয়র্ড কোনটাকে বলছে? বলছে হিমযুগে উচ্চ অক্ষাংশের উপকূল অংশে হিমবাহ ভূমিকে ক্ষয় করতে করতে সমুদ্রপৃষ্ঠের নিচে উপত্যকা সৃষ্টি করে। পরে হিমযুগের অবসান হলে ওই উপত্যকার অংশ জলমগ্ন হয়। এই ধরনের ভূমিরূপ ফিয়র্ড নামে পরিচিত। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে তোমার হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এরপরে আমাদের যেটা আছে সেটা যে হিমবাহের সঞ্চয়ের ফলে গঠিত 3টে ভূমিরূপ। তাহলে দেখো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হয় তার মধ্যে একটা আছে তোমার গ্রাবরেখা। ঠিক আছে, গ্রাবরেখাকে 3টে ভাগে ভাগ করছে, পার্শ্ব গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা এবং প্রান্ত গ্রাবরেখা। ঠিক আছে, এরপরে কি আছে? ড্রামলিন। তাহলে ড্রামলিনটা হচ্ছে ডিমের ঝুড়ির মতো আকৃতি বিশিষ্ট বা উল্টানো নৌকার মতো আকৃতি বিশিষ্ট। এটা সম্পর্কে আলোচনা করেছি, তো ড্রামলিনটা তোমরা করতে পারো। 2 নম্বর হচ্ছে ড্রামলিন। এরপরে দেখো যেটা আছে তো হিমবাহ এবং জলধারার সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে দেখো শুধু হিমবাহের সঞ্চয় কার্যের ফলে আছে তোমার একটা হচ্ছে তোমার গ্রাবরেখা, যার আবার 3টে ভাগ আছে, এবং 2 নম্বর হচ্ছে ড্রামলিন, এই দুটো। এরপরে তোমরা 3 নম্বর যদি দিতে চাও তো এই বহির্ধৌত সমভূমি, এগুলো সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। বহির্ধৌত সমভূমি কোনটাকে বলছে? হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। হ্যাঁ, তো যাই হোক এই দুটো তো কিন্তু তোমরা ভালো করে দিতে পারো। এরপরে যেটা আছে দেখো হিমবাহের 3টে ভূমিরূপ। এবার দেখো বায়ুর হিমবাহ জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো দেখে রাখি। বহির্ধৌত সমভূমি কোনটাকে বলছে? যে প্রান্তদেশে হিমবাহ গলতে শুরু করলে গলিত জল হিমবাহ বাহিত নুড়ি বালি পলিকে বিস্তীর্ণ অঞ্চলে চাদরের ন্যায় সঞ্চয় ঘটায়। ঠিক আছে, এর ফলে পর্বতের পাদদেশে যে সমভূমি গঠিত হয় তাকে বলছে আউট অফ প্লেন বা বহির্ধৌত সমভূমি। হ্যাঁ, এখান থেকে সৃষ্টি হয় ভ্যালি ট্রেন। ভ্যালি ট্রেনটাও কিন্তু গুরুত্বপূর্ণ। বলছে বহির্ধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তখন সেটাকে ভ্যালি ট্রেন বলা হয়। এবারে ক্যাটেল এবং ক্যাটেল হ্রদ। প্রথমে ক্যাটেল, এটা নিয়ে তো আলোচনা করলাম। বহির্ধৌত সমভূমির মধ্যে যদি ধরো বরফ
বরফখণ্ড থাকে তখন সেটা গলে গিয়ে ক্যাটেলের সৃষ্টি হয় এবং ক্যাটেলের মধ্যে জল জমে ক্যাটেল হ্রদের সৃষ্টি হয়। এস্কার বলছে হিমপ্রবাহিত নুড়ি বালি কাদা ইত্যাদি জলস্রোতের মাধ্যমে অনেক দূরে পরিবাহিত এবং স্তরে স্তরে সঞ্চিত হয়ে আঁকাবাঁকা শৈলশিলার মতো ভূমিরূপ সৃষ্টি করলে তাকে বলছে এস্কার। কেম এবং কেম সোপান বলছে হিমবাহ অধিষ্ঠিত অঞ্চলে পর্বতের পাদদেশে উপত্যকা হিমবাহ গলে গিয়ে পলি বালি কাঁকড় স্তরীভূত হয়ে অনুচ্চ টিলার ন্যায় যে ভূমিরূপ গঠিত করে তাকে বলছে কেম। আর এই কেম যখন তোমার হিমবাহ উপত্যকা দুদিকে গঠিত হয় তখন সেটাকে তোমার কেম সোপান তোমার বলছে। আগামুখ এবং বোল্ডার ক্লে এটা সম্পর্কে আলোচনা করেছিলাম, আরেকবার বলি। হিমবাহ কার্যের পর্বতের পাদদেশে বড় বড় প্রস্তরখণ্ড সঞ্চিত ভূমিরূপ হচ্ছে আগামুখ এবং বালি এবং কাদার উপর প্রস্তরখণ্ড সঞ্চিত ভূমিরূপ হচ্ছে বোল্ডার ক্লে বা টিলা। তাহলে এই গেল তোমার হিমবাহ। এরপর দেখা হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। তাহলে বায়ুর ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো গঠিত হয়, আমরা তো বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের দেখো প্রথমে হচ্ছে যে অপবাহন বা অপসারণ সৃষ্ট গর্ত, অর্থাৎ অপসারণের ফলে যখন গর্তের সৃষ্টি হয় তখন সেটা হচ্ছে অপসারণ সৃষ্ট গর্ত। তারপরে গৌর একটা গুরুত্বপূর্ণ ভূমিরূপ, এটা তোমরা দিতে পারো 1 নম্বরে। এটা গৌর কি মাশরুম রক বলা হয়, ব্যাঙের ছাতার মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপ হচ্ছে তোমার গৌর। তাহলে এইটা তোমরা দিতে পারো। 2 নম্বর কি ইয়ারদাং এবং জুইগেন, দেখো এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। ইয়ারদাং এবং জুইগেনের মধ্যে পার্থক্য আমরা যখন পড়েছি তখন এদের আকার সম্পর্কে আমরা জানি যে ইয়ারদাং তোমার কোথায়, ইয়ারদাং গঠিত হয় কোন অঞ্চলে, যেখানে তোমার কঠিন এবং কোমল শিলা উলম্বভাবে তোমার বিন্যস্ত থাকে, অর্থাৎ কঠিন শিলা কোমল শিলা। আর তোমার জুইগেন কোথায় সৃষ্টি হয়, যখন কঠিন এবং কোমল শিলা আনুভূমিকভাবে অবস্থান করে। তাহলে এই হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য এবং এই দুটোর বর্ণনা। এবং ইয়ারদাংয়ের অপর একটা নাম হচ্ছে তোমার মোরগের ঝুঁটির মতো আকৃতি বিশিষ্ট ইয়ারদাং। দেখো এর রেপ আছে, রেপ মানেই ঝুঁটি, এটা মনে রেখো, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। জুইগেনে কিন্তু কোনো রেপ নেই, অতএব মোরগের ঝুঁটি নেই। আর ইয়ারদাংয়ে যেহেতু রেপ আছে তাই কিন্তু এটা হচ্ছে তোমার মোরগের ঝুঁটি। ঠিক আছে, এবার দেখো পেডিপ্লেন এবং ইনসেল বার্জ। হ্যাঁ, পেডিপ্লেন, তাহলে ইনসেল পার্টযুক্ত সমভূমিকে তোমার বলছে পেডিপ্লেন, মরুভূমি অঞ্চলে। বুঝতে পারছো, পেনিপ্লেন আর পেডিপ্লেন দুটো কথা আছে। নদী ক্ষয়চক্রের শেষ অবস্থায় সৃষ্টি হয় পেনিপ্লেন, আর বায়ুর ক্ষয়চক্রের শেষ অবস্থায় সৃষ্টি হয় পেডিপ্লেন। পেডিপ্লেনের মধ্যে যে টিলাগুলো থাকে তাকে মোনাডনক বলে, আর পেনিপ্লেনের মধ্যে যে অনুচ্চ টিলাগুলি থাকে তাকে বলছে মোনাডনক, আর পেডিপ্লেনের মধ্যে যে টিলাগুলো থাকছে তাকে বলছে ইনসেল বার্জ। এটা তোমার আগ্নেয় শিলা অর্থাৎ গ্রানাইট শিলাতে গঠিত, যার জন্য এর আকারটাও হয় গোল আকৃতি বিশিষ্ট এই ইনসেল বার্জ। ঠিক আছে, দেখো মরুভূমি এবং মরুপ্রায় অঞ্চলে কোনো অনুচ্চ উচ্চভূমি থাকলে দীর্ঘকাল ধরে বায়ু জলধারা মৃত কার্যের ফলে ধীরে ধীরে মৃদু ঢাল সমভূমিতে পরিণত হয়। এই ভূমি তোমার মরু সমপ্রায় ভূমি বা পেডিপ্লেন নামে পরিচিত। ঠিক আছে, এর মধ্যে পেডিপ্লেনের মধ্যে থাকছে ইনসেল বার্জ। দেখো এই পেডিপ্লেন অঞ্চলে কঠিন অনুচ্চ পাহাড় বা টিলা বিশিষ্ট অংশগুলিকে থেকে যায়, এগুলিকে বলা হয় ইনসেল বার্জ। ঠিক আছে, ইনসেল বার্জ এই হলো তোমার এই তোমার ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে দেখো আমি প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আর যদি তার চ্যাপ্টারটা সম্পর্কে তোমরা মোটামুটি একটা ধারণা করতে পারো তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।